বাপ শোকে চলে গেলেন, তোর বউ পারল না একটা বংশধর দিতে। তার এই অপরাধ আমি অন্তত কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভেবো না রানী, সমাজ বদলাবেই, তবে তুমি শুধু ভেঙে পড়ো না। আমি এত সহজে ভেঙে পড়বো না। যেন এক যুগের অন্ত হলো। মার বংশে বংশধর না পাওয়ার দুঃখ রয়েই গেল। এগিয়ে চলে সময়, এগিয়ে চলে ইতিহাস। একদিন এক ছোট্ট গ্রাম থেকে যে মেয়েটি উঠে এসেছিল জানবাজারের প্রাসাদে, আজ তুলে নিয়েছে সংসারের ভার নিজের কাঁধে। মায়ের নাকবে তো। হ্যাঁ, মাকে ছাড়ো। এই সেজো, মাকে ছাড় দেখি। দেখছিস রে, মা দিদির বিয়ের কাজ করছে। বাবা, তোমার মেয়েরা সারাক্ষণ মামা করেই অস্থির। এতক্ষণ নানা কথা এদেরকে ভুলিয়ে রেখেছিল, আর পারলুম না। বলি, ও বউ, এই চিড়িকানা নিয়ে কোথায় চললে? সবখান থেকে তোমার ডাক পড়েছে। হ্যাঁ গো পুটু দিদি, তুমি পদ্মর বেদ চিড়িখানা ঠাউর ঘরে রেখে এসো। বাউন বউ দিয়ে গেল, আমাকে এখন ভাড়ার ঘরে যেতে হবে। নকি মা আমার, তুমি বোনদের নিয়ে ঠাকমার ঘরে যাও দেখি। তুমি হলে গিয়ে বড় দিদি, তোমাকেই তো এখন বোনদের সামলাতে হবে। আমার যে এখন 19 কোটি কাজ বাকি মা। আচ্ছা মা। এই বোন, এদিকে আয় দেখি। দেখছিস রে, মায়ের কত কাজ। ও পুটুখুড়ি, বোনকে দাও দেখি। ও মা, তুই পারবি নিতে? খুব পারবো, একবার দিয়ে দেখোই না। আচ্ছা বেশ, এনে দেখিস, সাবধানে ধরিস। চল বোন। ও বউ, এই চিড়ির থালাখানা আমাকে দাও তো। দেবো তুই এখানে? গো ফুল ঠাকমা, তোর জন্য ভাড়ার ঘরে সবাই বসে রয়েছে। এই তো যাই। আজ যাই, চন্দর তোর জন্য নিচে অপেক্ষা করছে, তোর সঙ্গে কথা বলবে বলে। কোথায় কি আয়োজন করবে কথা না বলে যে সিদ্ধান্ত নিতে পারছে না। আমি বলি কি, এই মা দুর্গার মতো 10 হাতে একেবারে 10 ভুজা সেজে। এই যে রানী, তুমি এখানে, তোমাকে কতবার ডেকে পাঠালাম। নিচে চলো, এসে বলো নহবতখানা কোথায় বসাতে চাও। নায়েব মশাই নিজে তোমার জন্য লোকজন নিয়ে অপেক্ষা করছেন। আমি আর কি কইব, আপনি যা ভালো বোঝেন। আমাকে এখন ভাড়ার ঘরে যেতে হবে। এই যে ফুল ঠাকুমা, তুমি বলো তো, আমি যদি আমার পছন্দ মতো নহবতখানা বসাই, সেটা তো রানী মায়ের পছন্দ নাও হতে পারে। সত্যি বাবা, একেবারে স্বামী সোহাগিনী। কত কাল ধরে আমার নাতি তোর কথা শুনলো, একেবারে আঁচলে বাঁধা রইল। এমন স্বামী আর পাবি নে রে। তুমি যে কি বলো না ফুল ঠাকমা। চলুন, কোথায় যেতে হবে। এসো চলুন। নায়েব মশাই, আপনাদের বউরানী এসে গেছে। এবার যা যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করে নিন। রানী, নায়েব মশাই বলছেন বাইরে নহবতখানা বসাতে। এবার তুমি বলো কি করব। আপনারা যা ভালো বুঝবেন করুন, আমি আর কি কইব। না, আমি ভাবছিলাম অন্ধনের মধ্যে যদি নহবতখানা বসাই, লোকজন তো দাঁড়িয়েও শুনতে পাবে। তোমার কি মনে হয়? দেখো রানী, বাজনা বাজিয়ে তো বরকে বরণ করা হবেই।
আপনি যা হোক একখানা সিদ্ধান্ত বলে দিন না। ওনাদের কি আর একখানা কাজ? এ বিষয়ে বাবা মশাইয়ের মতামত নিয়েছেন তো? বাবা মশাই না, তাকে আর বিরক্ত করিনি। বাবা মশাই তো শরীরটা ভালো নেই। আপনি তবে খুড়ো মশাইদের বলুন বাবা মশাইয়ের সাথে কথা বলে যেন একখানা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। আর আপনি পাত্তর পক্ষর বাড়িতে এখনই নোক পাঠান, তারা কখন আসবেন সে বিষয়ে আজকেই কথাগুলো পাকাপাকি করা ভালো। তুমি ঠিক বলেছো রানী। নায়েব মশাই শুনলেন তো বৌরানীর হুকুম? যান গিয়ে দেখুন বাবা মশাই কি বলেন। যে আগে এই তোমরা এসো আমার সঙ্গে। ছোট কর্তা, বাইরে চৌঘুড়িতে দ্বারকানাথ বাবু অপেক্ষা করছেন, আপনাকে ডাকছেন। ও মা, সে কি? তিনি বাইরে কেন? তাকে ভেতরে আসতে বলো সর্দার। আগে আমি করেছিলাম রানীমা, কিন্তু উনি কইলেন ওনার ভেতরে আসার সময় নেই। আমাদের ছোট কর্তাকে ওনার ভীষণ দরকার। ঠিক আছে, আমি দেখছি। আরে ব্রাদার দ্বারকানাথ, আসুন আসুন। বাইরেই অপেক্ষা করছিল, কিন্তু মনে হলো আজ আপনি শতেক কাজে ব্যস্ত রয়েছেন, তাই ভাবলাম নিজে এসে কথা বলাটাই ভালো। আসলে বেড়াতে রামমোহন রায়ের গৃহে কোনো গভীর সমস্যা হয়েছে। তাই উনি আমাদের সকলকে সেখানে ডেকেছেন। সমস্যা? কিন্তু বাড়িতে এত কাজ ফেলে, বুঝতেই তো পারছেন, বিয়ে বাড়ির কাজ। আপনি যান, আগে দেখুন কি হয়েছে। তিনার মতো মানি মানুষ তো আর বিনা কারণে ডাকবেন না। আর এদিকে তো অভয় ঠাকুরপো রইল। অভয়? কিন্তু অভয় কি দায়িত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়াবে? নিশ্চয়ই নেবে। সে হলো গিয়ে পদ্মর কুড়ো। বিয়ে হলো আনন্দ উৎসব, সেখানে কেউ মুখ পার করে থাকে নাকি? আপনি সে নিয়ে ভাববেন না। আর হ্যাঁ, আপনি সরজুর বাপের ঘরে নেমন্তন্ন করেছেন তো? কিন্তু আপনি তবে আসুন, আপনার সাঙ্গাতরা অপেক্ষা করছেন। চলুন ব্রাদার দ্বারকানাথ, গিয়ে দেখি রামমোহন বাবু কেন এত জরুরি তলব করলেন। সত্যি বেড়াদার, বৌঠানের কথাবার্তা শুনলেই বোঝা যায় কেন আপনি প্রতি কাজে ওনাকে ডাকেন। বেরাদার, আমাদের সমাজে এমন পুরুষ মানুষকে স্ত্রৈণ বলে। আপনি বুঝি এই কথাটাকে একটু রেখে রেখে পালিশ করে বললেন, তাই তো? না না, আমাকে আমাকে ক্ষমা করবেন দাসমশাই। আসলে একটু রসিকতা করবার লোভটা সামলাতে পারলাম না। চলো চলো। আচ্ছা, চাল চাললো বটে চন্দরের বউ। ওর বুদ্ধিতেই তো চন্দর আটা পরিবারে মেয়ের বিয়ে ঠিক করলো। আর কিছুই নয়, কুলীন পরিবারে মেয়ের বিয়ে দিয়ে যাতে ওঠার চেষ্টা। টাকা টাকা, শুধুমাত্র টাকা জোরেই জামাই কিনে ফেলল। তুই একটু জানতো অভয়, কত মোহ দিতে হচ্ছে। সেসব জেনে আমাদের কি হবে মা? তুমি তো জানোই ওদের ক্ষমতা প্রতিপত্তি আমাদের থেকে বেশি। ও, তার মানে সারাটা জীবন আমাদের শুধু হাপিত্তেশ করে কাটাতে হবে, তাই তো? কেন ছোট খুড়িমা, হাপিত্তেশ করবেন কেন? কোনো সমস্যা হয়েছে? তুমি কখন এলে বাছা? না মানে চতুর্দিকে এত কাজ পড়ে রয়েছে, সেই জন্যই তো ঠাকুরপোর কাছে এলো। বলি কি ঠাকুরপো, তোমার দাদা জরুরি কাজে রামমোহন বাবুর কাছে গেছেন।
জানি না সেখানে কি বিপদ হয়েছে। আপনি আমার থেকে কি জান বৌঠান? বাড়িতে ভিড়, নহবত, দোকান বাজারের লোকজন নানা প্রশ্ন নিয়ে আসছে। সেসবের জবাব কে দেবে বলো তো? এদিকে বাবা মশাইয়েরও শরীরখানা ভালো নয়, তাকে কিছু কইতেও পারছি না। তুমি যদি এখন উদ্ধার না করো ভাই, তাহলে যে আমরা বিপদে পড়ে যাব। ও পারবে না, কিছু মনে করো না, ও পারবে না, ওর শরীরটা ভালো নেই। ও মা, সে কি? কি হলো ভাই? আমি কবরেজ মশাইকে ডাকা করাচ্ছি। দাঁড়ান বৌঠান, সেরকম কিছু হয়নি। আসল কথা কি জানেন বৌঠান? আমি যদি কিছু করতে যাই সেটা দাদার মনের মতো নাও হতে পারে। শুধু শুধু বিয়ের সময় বচসা বাঁধিয়ে কি লাভ বলুন? তার থেকে বরং দাদাকে ফিরতে দিন, সে এসে যা সিদ্ধান্ত নেবার নেবেন। তার মানে তুমি এই বিয়েতে থাকতে চাওনি, তাই তো? এ কিন্তু তোমার বাড়াবাড়ি কথা বউ। কোন দিন কোন প্রয়োজনে তোমার ঠাউরপুকে তোমার লেগেছে বলো? আজ সে যোগ দিল কি না দিল, কি এসে যায়? আপনি বরাবরই আমাকে ভুল বুঝলেন ছোট করিমা। সরজুকে বাঁচানোর জন্য তিনি যা করেছিলেন, তার রাগটাও কিন্তু আমার উপরেই এসে পড়েছিল। তা সে যাই হোক, আজ বড় আনন্দের দিন। বহুকাল বাদে একজন আমাদের বাড়িতে আসছেন। ইচ্ছে করেই আমি সে কথাখানা কাউকে কইতে চাইনি। দেখুন আজ আপনারা কার মুখ দেখতে পান। শুধু ঠাউরপো, তুমি দূরে দূরে থেকো নে ভাই, নাহলে বিপদে পড়ে যাব। মা, বৌঠান কার কথা বলে গেলেন? কে আসছে? সরজু বউ নয় তো? সে যদি আসেও অবয়, আমি তোমাকে বলে দিচ্ছি, কিছু মনে করো না, তুমি তাকে মাফ করবে না, এই কথা আমি কয়ে দিলাম। আসুন আসুন কমল কৃষ্ণ মশাই, মার বাড়িতে আপনাকে সুস্বাগতম। আপনাকে দেখে বড় ভালো লাগছে বেআই মশাই, কতদিন পর দেখা। সত্যি কথা বলতে কি বেআই মশাই, রাজচন্দ্র আর বৌমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা পাশে না থাকলে আমার কন্যার থাক থাক সেসব কথা। তাদের চেষ্টা কন্যার বিয়ে আমি কি না এসে পারি? দাদা একটু অসুস্থ আছেন, তাই আসতে পারলেন না, আপনি যেন কিছু মনে করবেন না। শরীর খারাপ হলে আর আসবেন কি করে? আর যদি সুস্থ থেকেও উনি না আসতেন, তাহলেও আমি কিছু মনে করতুম না। যতই হোক তিনি মানি মানুষ। নমস্কার। নমস্কার। সরজুমা, এসো ভেতরে এসো, মাধবকে নিয়ে এসো। এসো মা, এসো। ঘরের বউ ফিরে এসেছে, এর চাইতে আর আনন্দ কিসের হতে পারে? থাক মা, থাক, সুখে থাকো, সুখে থাকো মা।
এই আপনার নাতি মাধব। মাধব, প্রণাম করো। তাক বাবা তাক, মঙ্গল হোক। মাধব, এসো আমার সোনা ছেলে। আয় বাবা। পেন নাম কর। খুব ভালো থাকো মাধব। সরজবু, তুই ওপরে যা। নাদবো, সরজবু আর পুতিকে নিয়ে ওপরে গড়ে বসা। যাবো, যা। সরজুর জননী এই সামান্য উপহারগুলো পাঠিয়েছে। রামতনু, হ্যাঁ, ওনাকে গড়ে নিয়ে যা। অবশ্যই। কালই উপহারগুলো রাখার ব্যবস্থা কর। আসো আসো আসুন, আপনারা এদিকে আসুন, আসুন। দিমাগ দিমাগ, চন্দরের বইয়ের দিমাগ আর সহ্য করা যাচ্ছে না। ইচ্ছে করে তোর বউকে ডেকে এনেছে আমাদের অপমান করার জন্য। আরে তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? ও ভালো মতো বুঝতে পারছি। এতদিন আমাদের কথায় বউ এলো না, আর বউটানের ডাকেতেই চলে এলো। ওই বউটা নিয়ে আমার বউয়ের মাথাটা খেয়েছে। মা, আমি সরজুকে ঢুকতে দেব না। তা কি আর তুই করতে পারবি রে অভয়? চন্দরের বউ এখন পরিবারের মাতা। সে যখন তোর বউকে ডেকে এনেছে, তাকে ফেরত পাঠানো যাবে না। তবে হ্যাঁ, এমন একটা কিছু করতে হবে যাতে ওই বউ দুদণ্ডনায় বাড়িতে টিকতে পারে। কথাটা যেন বড় তরফের কানে না ওঠে। এমন ভাবে কাজটা করব যাতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। সরজু, আমি হলাম কি তোমার ছোট মা, মনে থাকবে তো বাবা? হ্যাঁ ছোট মা। থাক থাক। আয় দেখি আমার সাথে, আমি তোকে পদ্মর কাছে নিয়ে যাব, তারপর ঠাকুরপোর কাছে। হঠাৎ করে সে জেনেছে কিনা তুই একদিন বাদে বাড়িতে ফিরছিস। মনে অনেক অভিমান জমিয়ে রেখে দিয়েছে। আয় দেখবি পদ্ম কেমন বেশ যোগ্য হয়ে উঠেছে। দিদি, কোন ঘরে বিয়ে দিচ্ছ গো? তোমার আর বড়টাউরের মেয়ে কম আদরে তো মানুষ হয়নি। সৌর ঘরে
যোগ্যমান পাবে তো? আমিও তো বাপের ঘরে খুব আদরে মানুষ হয়েছিল, কিন্তু পেতম তোমার টাউর বোর কথা খুব কষ্ট পেতাম, তাই কয়েছি। আমি তো 7 দিন মতো জামাই খুঁজেছি, এরপর ভদ্র কপাল